Okay, in last class we have discussed giant covalent, right? We have how many structure? How many structure? আমরা এভাবে বলছিলাম যদি তোমাদের খেয়াল থাকে, if I repeat, আমরা বলছিলাম হচ্ছে এভাবে যদি আবার যদি জিনিসটাকে খেয়াল করাই, ইউনিভার্স কে আমরা দেখছি, ইউনিভার্স দেখে আমরা কি পাইছি? ইউনিভার্স ইজ মেড অফ সার্টেন স্ট্রাকচারস। স্ট্রাকচার কে যখন আমরা আবার ভাঙছি, মানে জুম ইন করছি, there are many molecules in it, right? মলিকিউল গুলোকে যখন ভাঙছি তখন অ্যাটমস, অ্যাটমকে এগুলোকে যখন আমরা অনেক দিন অনেক বছর ধরে দেখছি তখন আমরা প্রোটনস, ইলেকট্রনস এন্ড নিউট্রনস পাইছি, রাইট? ওকে, তাহলে আমরা এখান থেকে পড়তেছিলাম, আমরা ফার্স্টে প্রোটনস, ইলেকট্রনস এন্ড নিউট্রনস শেষ করছি, এরপর অ্যাটম পড়ছি, এরপর দেখছি যে কোভ্যালেন্ট এন্ড আয়নিক গুলা কিভাবে ফর্ম হয়, মলিকিউল দেখছি, এন্ড মলিকিউল গুলার পরে আমরা স্ট্রাকচার দেখতেছি। আমরা বলতেছি পৃথিবীতে 4 ধরনের স্ট্রাকচার আছে। কি কি? হ্যাঁ, সিম্পল থেকে স্টার্ট করো। আমরা যেভাবে পড়তেছি এটা হচ্ছে জায়ান্ট আয়নিক পড়ছি আমরা ফার্স্টে, এরপর জায়ান্ট আয়নিকের পরে করছি জায়ান্ট কোভ্যালেন্ট। মেটালিক পড়ি নাই তখন, করছি সিম্পল কোভ্যালেন্ট, তাই না? তাহলে কোভ্যালেন্ট কয়টা আমাদের? আর লাস্টেরটা হচ্ছে জায়ান্ট মেটালিক। এই 4টা পড়লে ওয়ার্ল্ডের সব স্ট্রাকচার পাওয়া যাবে। স্ট্রাকচার পাওয়া গেলে তো ইউনিভার্স পাওয়া গেলাম, হ্যাঁ? ইউনিভার্স বুঝা গেলাম, ইউনিভার্সটা কিভাবে মেড, রাইট? সো এইভাবে আমরা যাই। ওকে, তাহলে জায়ান্ট আয়নিক ডান, জায়ান্ট কোভ্যালেন্ট ডান। জায়ান্ট কোভ্যালেন্টে জাস্ট 2টা এক্সাম্পল করছি আমরা, ডায়মন্ড এন্ড গ্রাফাইট, হ্যাঁ? আর সিলিকন ডাইঅক্সাইডটা আমরা বলছি, আমরা একটু পরে দেখাবো। সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা অলমোস্ট ডায়মন্ডের স্ট্রাকচারের মতো, টেট্রাহেড্রাল ল্যাটিস স্ট্রাকচার, একই রকম, হ্যাঁ? যেখানে একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে বন্ডেড, আর একটা অক্সিজেনের সাথে 2টা সিলিকন বন্ডেড। আমরা দেখাবো এই স্ট্রাকচারটা কিভাবে ফর্ম হয় পরে, ঠিক আছে? আমরা আগে বেসিকটা শেষ করে দিই। আচ্ছা, আজকে আমরা সিম্পল মলিকিউলার স্ট্রাকচার উই আর সিইং। সিম্পল মলিকিউলার স্ট্রাকচার কেমন? যেমন ধরো একটা পেজ নেই, বেটার। সিম্পল মলিকিউল, তাই না? সিম্পল মলিকিউল বা সিম্পল কোভ্যালেন্ট, হ্যাঁ? সিম্পল মলিকিউল বা সিম্পল কোভ্যালেন্ট। যেমন ধরো একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, এটা কি? ওয়াটার। তাহলে ধরো আমরা একটা বিকার অফ ওয়াটার যদি নেই, এখানে একটা বিকার আছে, এখানে ওয়াটার যদি নেই, তাহলে এটার মধ্যে কয়টা ওয়াটার আছে? অনেক ওয়াটার না? এরকম HOH। আচ্ছা, এই যে ওয়াটার, এটা খুব ছোট, এটা উড়ে চলে যেতেছে না কেন? রয়ে গেল না? যাইতেছে না কেন? মনে হইতেছে না কে যেন ওকে ধরে রাখছে? ওকে, ধরো এই ওয়াটারটা ওদের মধ্যে যদি কোনো ধরনের বন্ডিং না থাকে, একটা হচ্ছে ওয়াটারের ভিতরে তো এই যে কোভ্যালেন্ট বন্ড আছে, OR-H কোভ্যালেন্ট বন্ড আছে না? দিস ইজ ভেরি স্ট্রং, এটা তুমি সহজে ভাঙতে পারবে না। ওয়াটারকে ভাঙা হাইড্রোজেন আর অক্সিজেন বানানো ভেরি ডিফিকাল্ট জব, প্রচুর এনার্জি দেওয়া লাগে, হ্যাঁ, লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড। তাহলে কোভ্যালেন্ট বন্ড সহজে ভাঙা যায়, ঠিক আছে? তাইলে এই ওয়াটার আর এই ওয়াটার, এই 2টা ওয়াটারের মধ্যে কানেক্টিভিটিটা কিভাবে হলো, এটা তোমাদের বোঝা দরকার। দেখো আমাদের গল্পটা কেমন ছিল কোভ্যালেন্ট বন্ডিং এ? অক্সিজেন ওর ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2,6, রাইট? 8 হচ্ছে অ্যাটমিক নাম্বার। আর হাইড্রোজেন ওর আউটার শেলে একটা ইলেকট্রন আছে, রাইট? এখন অক্সিজেন আর হাইড্রোজেনকে একটা প্রপোজাল দিছে যে চলো তুমি আমার সাথে, তোমাকে আমি একটা ইলেকট্রন শেয়ার করতেছি, তুমি একটা ইলেকট্রন শেয়ার করো, তাহলে তোমার আউটার শেল ফুলফিল হবে, আমারও একটা লাভ হবে। তাহলে এইভাবে 2টা হাইড্রোজেন, ও বলছে তোমার একটা ফ্রেন্ডকে ফোন দাও, ও আসুক, তাহলে আমার হচ্ছে আউটার শেল কমপ্লিট হয়, ঠিক আছে? এইভাবে ওরা 2জন মিলে বিজনেসটা আরম্ভ করছে, ঠিক আছে? বাট অক্সিজেন দেখো, ও এতই ডেঞ্জারাস, ওর 6টা ইলেকট্রন আছে, ইট ইজ ভেরি ডেসপারেট ফর 2 ইলেকট্রনস। তাহলে এরকম অনেক বিজনেসম্যান আছে না, দোস্ত তুই 1 লাখ টাকা দে, আমি 1 লাখ টাকা দিই, চল একটা বিজনেস স্টার্ট করি, এরপর দেখা যায় ওই ফ্রেন্ডটা টাকাটা মাইরা দেয়, তাই না? অক্সিজেন হচ্ছে এরকম টাইপের। এই যে ইলেকট্রনের প্রতি, মানির প্রতি যে অ্যাট্রাকশন, এটাকে আমরা বলি, এই ফ্রেন্ডটাকে বলি, এই ফ্রেন্ডটা হচ্ছে খুবই লোভী টাইপের, তাই না? আর এই যে ইলেকট্রনের প্রতি যে অ্যাট্রাকশন, এই কথাটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। কি বলি? ইলেকট্রোনেগেটিভিটি।
ইলেকট্রো মানে নেগেটিভ চার্জের প্রতি অ্যাট্রাকশন, or ইলেকট্রোনেগেটিভিটি বা নেগেটিভলি চার্জ ইলেকট্রনের প্রতি, নেগেটিভলি চার্জ ইলেকট্রনকে নিজের দিকে পুল করার যে এবিলিটি, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভিটি। টার্মটা অনেকটাই সেলফ এক্সপ্লেনেটরি। নেগেটিভলি চার্জ ইলেকট্রনকে নিজের দিকে, মানে একটা কোভ্যালেন্টলি বন্ডেড দুইটা অ্যাটমের মধ্যে যেই অ্যাটমটার নেগেটিভলি চার্জ ইলেকট্রনকে পুল করার ক্যাপাসিটিটা বেশি, ওইটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। হ্যাঁ, এটা এইভাবে ছোট করে লিখতে পারো, ইট ইজ দ্য এবিলিটি of a covalently bonded atom. It is the ability এভাবে লেখো, it is the ability, হ্যাঁ রেকর্ড হচ্ছে, ability of an element, atom লিখো, better atom of covalently bonded atom. It is the ability of a covalently bonded atom to attract the electron pair, bond pair electron. যদি আমরা ফর্মালি ডিফাইন করতে চাই বন্ড পেয়ার ইলেকট্রনস, মানে ওই যে এখানে বন্ড পেয়ার না, এই যে ও আর এইচ এর মধ্যে এই যে ডট ক্রস, এই ডট ক্রস ইলেকট্রনটাকে নিজের দিকে পুল করার যে ক্যাপাসিটি, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভিটি। বোঝা যায় কথাটা? তাইলে এই অক্সিজেন হাইড্রোজেন এখন যেটার ইলেকট্রোনেগেটিভ বেশি ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা এরকম একটা কালার চেঞ্জ করি, এটাকে আমরা এরকম একটা ডেল্টা নেগেটিভ সাইন দিই। ডেল্টা নেগেটিভ মানে কি? ডেল্টা মানে কি? এটা কিন্তু একটা হচ্ছে এরকম ডেল্টা, তাই না? এটাকে বলি গ্রিক ডেল্টা, আর এটা হচ্ছে রোমান ডেল্টা। হ্যাঁ, তাহলে এই ডেল্টা মানে, ডেল্টা সাইনটা মানে হচ্ছে স্লাইড। তাইলে সিন্স দেখো অক্সিজেনের থেকে ইলেকট্রন এইটুকু দূরে থাকার কথা, এখন এটা যদি এর চেয়ে কাছে থাকে, যদি পুরোপুরি সে নিয়ে নিতে পারতো, তাহলে তো ফুললি নেগেটিভলি চার্জ হয়ে যেত। খেয়াল আছে? ওই যে ক্লোরাইন সোডিয়ামের কাছ থেকে ইলেকট্রন নিয়ে যায়, তখন আমি ক্লোরাইনকে কি বলি? নেগেটিভলি চার্জ আয়ন, রাইট? এখন অক্সিজেন কি পুরোপুরি নিতে পারছে না, একটু কাছে চলে আসছে, বা ও এটাকে একটু বেশি অ্যাট্রাক্ট করছে। কোভ্যালেন্ট বন্ড ঠিক আছে, কারণ কি, যদি অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন একদমই নিয়ে নেয়, তাহলে ওদের সোসাইটিতে জুডিশিয়ারি সিস্টেম আছে, হাইড্রোজেন উইল কমপ্লেইন যে ও কোভ্যালেন্ট, মানে ও আমার বিজনেস রুল ব্রেক করছে, রবার, ঠিক আছে? তখন অক্সিজেনের এইটা ভয় আছে, তাহলে তো বন্ডই ভেঙে যাবে। সো ও হচ্ছে তোমার এই যে এইভাবে ইলেকট্রন, মানে অ্যাটলিস্ট ঠিক আছে, ইলেকট্রন বন্ড ঠিক থাকবে, আচ্ছা আমি একটু ইলেকট্রনের কাছাকাছি, if I don't get the electron, at least I will get the warmth of electron, বুঝছো? এর জন্য ওর একটা স্লাইড নেগেটিভ চার্জ। এই গল্পটা এইভাবে আমরা বলতে পারি। আর সিন্স হাইড্রোজেনের কাছে ইলেকট্রন যেখানে থাকার কথা ওইখানে নাই, একটু অ্যাওয়ে আছে, তাহলে এটা হচ্ছে স্লাইড পজিটিভ চার্জ। বোঝা যায়? তাহলে সেম ভাবে এটা স্লাইড পজিটিভ, এটা স্লাইড নেগেটিভ, এটা স্লাইড পজিটিভ, এটা স্লাইড পজিটিভ, এটা স্লাইড নেগেটিভ, এটা স্লাইড পজিটিভ। ক্লিয়ার? দেখো এই স্লাইটলি নেগেটিভ অক্সিজেন আর স্লাইটলি পজিটিভ হাইড্রোজেনের সাথে এই যে স্লাইড পজিটিভ আর স্লাইড নেগেটিভ চার্জের মধ্যে একটা স্মল ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয়েছে। এটাকে কি বলতেছি? এই অ্যাট্রাকশনটাকে কি বলতেছি? উইক ইন্টারমলিকুলার। মানে কি? এই যে দুইটা মলিকিউলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। বোঝা যায় কথাটা? হ্যাঁ, তাহলে এই ওয়াটার গুলো একসাথে আছে কেন? বিকজ ওদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, হুইচ ইজ উইক। হ্যাঁ, এখন এই উইক ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন কিভাবে ভাঙবা? একটা ইয়ে নাও, পট নাও, অ্যাপারেটাস নাও, নিয়ে এটাতে হিট দাও। বাসায় কি করো? একটা কি বলে এটাকে, যে কোনো একটা কুকিং ডিভাইস নাও, নিয়ে এটাতে পানি দাও, হ্যাঁ, দিয়ে হিট দাও। হিট দিলে কি হবে? একটু পর যখন 100 ডিগ্রি হবে, তখন এই ওয়াটার কি হবে? এই যে
এই যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন এগুলো ভাঙা যাবে, ভাঙলে ওয়াটারটা সেপারেট হয়ে গেল, এটা উইরা চলে যাবে। কিন্তু তোমরা সামটাইমস বলতে চাও যে when heat is given, when the boiling point of water is reached, তখন covalent bond breaks down, and covalent bond যদি ভেঙে যেত তাহলে তো হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস বের হইতো। ওয়াটার বয়েল করলে কি হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস বের হয় না, তোমরাই তো বলো স্টিম বের হয়। তাহলে স্টিম মানে কি? গ্যাসিয়াস ওয়াটার। তার মানে কোভ্যালেন্ট বন্ড জীবনও ভাঙে না। কি ভাঙে? উইক ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। কথাটা কি বোঝা গেছে? তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, সে কোয়েশ্চেন যেটা আসে, এই যে যত তোমাকে জায়ান্ট কোভ্যালেন্ট আমি দেখাইছি, জায়ান্ট কোভ্যালেন্ট ছাড়া বাকি যত কোভ্যালেন্ট মলিকিউল আছে সব সিম্পল কোভ্যালেন্ট, এবং সবগুলা এই উইক ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন দিয়ে জয়েন টুগেদার, রাইট? তাহলে ইফ ইউ গিভ হিট when the boiling point reached, weak intermolecular forces of attraction breaks down and they turn into gases. কথাটা কি বোঝা যায়? তাহলে তোমাকে এরকম কোয়েশ্চেন করবে, why water has no boiling point? তুমি কি বলবা? Because water is a simple covalent substance or simple covalent molecule. There are only weak intermolecular forces of attraction in between the molecules, so we need low energy to break these intermolecular forces. এইটা তোমাদেরকে এতই যন্ত্রণা দেয়, ওরা যখন ট্রেনিং এ আসে, কেমব্রিজ এডএক্সেল এর ট্রেনাররা ওই ইউকে থেকে যখন আসে, তখন ওরা ট্রেনিং এ বারবার জিজ্ঞেস করে, আপনারা কি স্টুডেন্টদেরকে এই ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আর কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে ডিফারেন্সটা পড়ান না ভালো করে? ম্যাক্সিমাম স্টুডেন্ট 80% স্টুডেন্ট কেন এই কথাটা লেখে যে যখন আমরা একটা সিম্পল কোভ্যালেন্ট কে ভাঙি তখন মানে সিম্পল কোভ্যালেন্ট মলিকিউলে কোভ্যালেন্ট বন্ড ভাঙে, এই কথাটা কেন বলেন? সিম্পল কোভ্যালেন্টে কখনোই কোভ্যালেন্ট বন্ড ভাঙে না। কি ভাঙে? ইন্টারমলিকুলার। এটা আল্লাহর ওয়াস্তে আয়নিক বন্ডিং এ কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন নাই, মেটালিক বন্ডিং এ কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন নাই, জায়ান্ট কোভ্যালেন্টে কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন নাই। ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন কোথায় আছে? সিম্পল কোভ্যালেন্টে। আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করেন, বিকজ এটা নিয়ে আমরা খুব বিপদে আছি। না না, ভুল লিখবেই, তোমরাই লিখবা। এই যে এক্সাম নিবো না, তখন তোমরাই লিখবা। এমন ভাবে বলতেছি তাও লিখবা, কারণ এমন ভাবে আমি গত 12 বছর ধরে বলতেছি, প্রত্যেক ব্যাচেই স্টুডেন্টরা এই কাজ করে। না না, কেন কঠিন করে দেওয়া হবে? তোমরা কনফিউজড হয়ে যাবে। আয়নিক বন্ডিং এ নিয়ে আমি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন লিখে রাখবো। There are strong intermolecular forces of attraction in between the ions. দেখো, strong intermolecular forces of attraction in between the ions. Strong electrostatic force of attraction in between the oppositely charged ions. এটা দেখতে হবে। আমি কি ইলেকট্রোনেগেটিভিটি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এটা তো ধরো ডিফারেন্ট টাইপের ইলেকট্রোনেগেটিভিটি আছে, এই টাইপের মলিকিউলের ক্ষেত্রে তুমি বুঝলা, বাট সেম টাইপের ইলেকট্রোনেগেটিভিটি, যেমন ধরো ব্রোমাইন, এটা কি Br2 না? ব্রোমাইন মলিকিউলকে রুম টেম্পারেচারে যদি আমি বোতলে রাখি, এটা একটা রেড লিকুইড এখানে থাকবে, রেড লিকুইড। তাহলে এটা লিকুইড হিসেবে এখানে আছে কেমনে? ডেফিনেটলি এটা তো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে, সিম্পল কোভ্যালেন্ট, রাইট? যত সিম্পল কোভ্যালেন্ট আছে আমি বললাম সবগুলাতেই ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। দেখো এখানে ডট ক্রস, এটা 50-50 থাকার কথা না এই ডট ক্রসটা? কারণ বোথ অফ देम দেখতেছো ওয়াজিয়া, দেখতেছো? এটা দেখো, আমি কি বলতেছি, ব্রোমাইন এন্ড ব্রোমাইন দুইটার ইলেকট্রোনেগেটিভিটি সেম না? হ্যাঁ, তাহলে তো এখানে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস থাকার কথা। আচ্ছা দেখো, ইলেকট্রন ক্লাউড, তাই না? ইলেকট্রন কি ফিক্সড অরবিটে আছে? মানে এরকম কোন অরবিট আছে ড্র করা? ইলেকট্রনটা একটা ক্লাউডের মতো, রাইট? এই যে ক্লাউডটা এইভাবে আছে, মানে ব্রোমাইনের ক্লাউডটা ধরো ইলেকট্রন ক্লাউডটা এরকম, এটারও ইলেকট্রন ক্লাউডটা এরকম, রাইট? এই তো ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন গুলা শেল গুলাতে মুভ করতেছে। আমরা যদিও এটাকে শেল বলতেছি, এটা তো ইমাজিনারি শেল, এটা তো আসলে ওরকম কোনো শেল নাই, রাইট? তাইলে এই যে ইলেকট্রন ক্লাউডটা যখন এইভাবে থাকে, তখন সাডেনলি ইনস্ট্যান্টানিয়াসলি যেটা হইতে পারে, এটা তো 50-50 থাকার কথা, বাট এই ক্লাউড যেহেতু এটা এমন হইতেই পারে যে এটা এক সাইডে 52%, এক সাইডে 48%, এক সাইডে 51%, এক সাইডে 49%, এরকম হইতে পারে না ইন এ গিভেন মানে ইন আ সাডেন টাইম?
সাডেনলি এই ঘটনাটা হতে পারে। যখন হয় এটা কি হয়, এরকম যখন ঘটনাটা হয় তখন যেটা 51% বা 52% এটা একটা স্লাইড নেগেটিভ চার্জ পায় টেম্পোরারি, আর এটা তাহলে স্লাইড পজিটিভ। এই যে এটা টেম্পোরারি স্লাইডলি নেগেটিভ হয়েছে না, এটা নিভারিং যে মলিকিউলটা, এটা এই চার্জটার জন্য, এটা নেগেটিভ ডেল্টা নেগেটিভ চার্জের জন্য এটা ইনডিউসড হয় যে এটার, কারণ এটা তো ইলেকট্রন ক্লাউড, এখানেও ইলেকট্রন ক্লাউড আছে, তো এখানে যদি ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি বাড়ে তাহলে এই সাইডে যে ইলেকট্রন ক্লাউডটা আছে এটা স্লাইটলি রিপালস হয়, রিপালস হলে ইলেকট্রন ক্লাউডটা ওইদিকে শিফট হয়, তাহলে এটা এইভাবে চলতে থাকে। কি বুঝতে পারছি ব্যাপারটা কি বলতেছি? হ্যাঁ, এই তো ব্রোমাইন ব্রোমাইন। তাহলে দেখো এই স্লাইড নেগেটিভ এন্ড স্লাইড পজিটিভ এর মধ্যে একটা স্মল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে তৈরি হয় এটার সাথে। তাহলে এই যে রেড লিকুইড বিকারে আছে, এটাকে যখন হিট দেই তখন কি ভাঙে, তখন এই যে ব্রাউন ব্রোমাইন মলিকিউলটা, ব্রোমাইন মলিকিউল কিন্তু ভাঙে না, ব্রোমাইন মলিকিউল কি ভাঙে, এই ব্রোমাইন মলিকিউলটা আস্তে করে উড়ে চলে যায়, এটাকে তুমি ব্রাউন ব্যাপার দেখো, কিন্তু ব্রোমাইন কিন্তু অ্যাটম ফর্ম করতেছে, এটা ভালো করে বোঝা দরকার। ক্লিয়ার কথাটা? ওকে, তাহলে ইভেন এই যে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, অক্সিজেন কি সলিড লিকুইড না গ্যাস? অক্সিজেন গ্যাস, শিওর? কেন ওই দিন জিজ্ঞেস করছিলাম না যে আয়রন কি সলিড লিকুইড না গ্যাস? আয়রন সলিড না, টেম্পারেচার। আমি বলছি না যে স্যার এই টাইপের কোয়েশ্চেন করলে সাথে সাথে জিজ্ঞেস করবা যে স্টেট সিম্বল কি। হ্যাঁ হ্যাঁ, আয়রন ইজ সলিড। কেন? বিকজ তোমাদের টেম্পারেচার সলিড, মানে তোমাদের যে টেম্পারেচার এই টেম্পারেচারও সলিড। তোমাদের টেম্পারেচার মানে কি আসলে টেম্পারেচার, মানে তুমি বলতেছো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট আয়রন তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আয়রনকে ক্রিয়েট করা হয় না। যদি আয়রনের টেম্পারেচার 2000 ডিগ্রি হয় তখন ও গ্যাস, রাইট, বা লিকুইড, রাইট? ওর মেল্টিং এন্ড বয়লিং পয়েন্টের উপর ডিপেন্ড করে। তার মানে আমি যখন জিজ্ঞেস করতেছি অক্সিজেন কি সলিড লিকুইড নাকি গ্যাস, তুমি বলবা যে স্যার কোন টেম্পারেচারের অক্সিজেনের কথা বলতেছে। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এটা কি গ্যাস at room temperature, at room temperature. কার্বন ডাই অক্সাইড বেসিক্যালি লিকুইড হয় না। কার্বন ডাই অক্সাইড কি হয়, যদি নেগেটিভ 78 ডিগ্রি সেন্টিগ্রেডে রিচ করে, নেগেটিভ কত, হ্যাঁ, ডাইরেক্টলি সলিড হয়ে যায় গ্যাস থেকে। এটা আমরা পড়াবো পরে তোমাদেরকে। এটা হচ্ছে ধরো গ্যাস, এই গ্যাস থেকে যখন নেগেটিভ 78 ডিগ্রি দাও তখন কার্বন ডাই অক্সাইডটা সলিড হয়ে যায়। এটাকে আমরা ড্রাই আইস বলি, একদম দেখতে সাদা আইসের মতো। এটা আমাদের দেশে যে রেফ্রিজারেটর গুলো আছে বিভিন্ন সায়েন্টিফিক ল্যাবরেটরিতে, এগুলোই -120 -140 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আছে। আইসিডিডিএবি তে এই জায়গাগুলোতে তোমার এটা আছে। তাহলে ওইটাতে নিয়ে তুমি কার্বন ডাই অক্সাইড রাখলেই বা একটু এয়ার, পুরো এটার ভিতরে এয়ার ঢুকায় রেখে দাও, ভিতর থেকে ড্রাই আইস ফর্ম করে বসে আছে। কি এয়ার ঢুকাবো কেন? এটা কঠিন ব্যাপার, এই বোতলটার মধ্যে এয়ারটা কেমনে ঢুকাবো, খুবই কঠিন। আচ্ছা, তাহলে আমি কি বুঝাতে পারছি? তাহলে যখনই আমি জিজ্ঞেস করতেছি যে অক্সিজেন কি সলিড লিকুইড নাকি গ্যাস, তখন তুমি বলবা যে স্যার কোন টেম্পারেচার। তার মানে অক্সিজেন, ধরো অক্সিজেন সে নেগেটিভ 150 ডিগ্রি সেন্টিগ্রেডে অক্সিজেনটা কি সলিড, তাই না? আর একটু টেম্পারেচার বাড়াও, কত হয়েছে? সলিড অক্সিজেনটা সলিড, সলিড অক্সিজেন নেগেটিভ 150 ডিগ্রি অক্সিজেন সলিড, ঠিক আছে? এখন তুমি ওকে সলিডকে মেল্ট করলে ইয়ে হবে না, লিকুইড হবে না? তাহলে ধরো নেগেটিভ 100 ডিগ্রি, মানে কি টেম্পারেচার একটু বাড়াইছো। নেগেটিভ 150 এর চেয়ে নেগেটিভ 100টা অনেক হিট বেশি না? কথাটা কি বোঝা যায়? নেগেটিভ 150 ডিগ্রির চেয়ে নেগেটিভ 100 ডিগ্রি অনেক বেশি টেম্পারেচার। আবার নেগেটিভ 1 ডিগ্রি, ধরো এটা হচ্ছে এই মেল্ট করলা, এটা হচ্ছে লিকুইড হলো, এবার তুমি এটাকে ইয়ে করলাম, বয়েল করলাম, বয়েলিং পয়েন্ট দিলাম, ধরো হচ্ছে ওর বয়েলিং পয়েন্ট কত, নেগেটিভ সে 50 ডিগ্রি, এক্সাম্পল দিতে, এরকমই কাছাকাছি হবে আর কি।
সো এটা হচ্ছে সলিড সরি গ্যাস হলো, হ্যাঁ এটা কি গ্যাসিয়াস অক্সিজেন হইলো না, বোঝা যায়? গ্যাসে ধরো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন এত স্ট্রং না, বাট এটা যখন -150 ছিল তখন এটা কেমন ছিল? ওই যে স্লাইড নেগেটিভ এন্ড স্লাইড পজিটিভ, রাইট? এই যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ছিল। এখন এই ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা এইটার চেয়ে অনেক উইক, তাই না? এর জন্য এটার চেয়ে অনেক উইক না, কারণ এটার তো ব্রোমাইন তো রুম টেম্পারেচারে লিকুইড, আর অক্সিজেন রুম টেম্পারেচার কি? রুম টেম্পারেচার অক্সিজেন গ্যাস, অক্সিজেন রুম টেম্পারেচার গ্যাস। তার মানে রুম টেম্পারেচারে ও এখনো বয়লিং পয়েন্ট রিচ করে নাই, বাট ও অলরেডি বয়লিং পয়েন্ট রিচ করে অনেক আগেই বয়লিং পয়েন্ট রিচ করছে অক্সিজেনটা। এন্ড অক্সিজেন মলিকিউলের একই টেম্পারেচারে একটা জিনিস লিকুইড, একটা জিনিস গ্যাস। তার মানে কি, যেটা লিকুইড এইটার মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট ডেফিনেটলি ইজ হায়ার দেন অক্সিজেন। বোঝা যায় কথাটা? হ্যাঁ, সো তাহলে intermolecular forces of attraction in oxygen molecule is smaller or lower than bromine molecule. বোঝা যায় কথাটা? হ্যাঁ, তাহলে সেম ভাবে আমরা যখন বলতেছি গ্রাফাইট, আচ্ছা গ্রাফাইট এন্ড ডায়মন্ড তো আমরা আগে বলছি, যেমন ধরো অ্যালকোহল, ইথানল একটা অ্যালকোহল, আর ওয়াটারের বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? আর ইথানলের হচ্ছে 78 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কোনটার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন স্ট্রঙ্গার, ওয়াটার নাকি ইথানল? ইথানলের বয়লিং পয়েন্ট 78 ডিগ্রি, ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি। কোনটার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন স্ট্রঙ্গার? ওয়াটারের। কেন? বিকজ উই নিড হায়ার এনার্জি টু ব্রেক দ্য ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। আমাদের 100 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দেওয়া লাগছে, মানে হিট বেশি দেওয়া লাগছে। আর অ্যালকোহলে আমাদের অত বেশি হিট দেওয়া লাগে না, ঠিক আছে? একটা জিনিস, সে আয়রন ইজ সলিড এট রুম টেম্পারেচার, সোডিয়াম ক্লোরাইড ইজ সলিড এট রুম টেম্পারেচার, বাট ওয়াটার ইজ লিকুইড এট রুম টেম্পারেচার। কোনটার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বেশি? কোনটার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বেশি? সোডিয়াম ক্লোরাইড, আয়রন, ওয়াটার? হ্যাঁ, আয়রন, হ্যাঁ Fe মেটাল, আয়রন মেটাল। আর কি? সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার। আয়রন ইজ সলিড, সোডিয়াম ক্লোরাইড ইজ সলিড, ওয়াটার ইজ লিকুইড এট রুম টেম্পারেচার। কোনটার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি? আয়রন সোডিয়াম ক্লোরাইড, রাইট। মানে এই দুইটার মধ্যে তো তুমি জানো না। এখন আয়রন আর সোডিয়াম ক্লোরাইডে কি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে? নাই। কারণ কি, আয়রনটা হচ্ছে একটা জায়ান্ট মেটালিক আর সোডিয়াম ক্লোরাইডটা একটা জায়ান্ট আয়নিক। তাহলে স্যার আপনার কোয়েশ্চেনটা রং, বিকজ এই দুইটার মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন নাই, বিকজ একটা জায়ান্ট মেটালিক, একটা জায়ান্ট আয়নিক। ওয়াটার তো ডেফিনেটলি আছে, বিকজ ইট ইজ সিম্পল কোভ্যালেন্ট। হ্যাঁ, মানে আমি বলতেছি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন এই টার্মটা শুধুমাত্র সিম্পল কোভ্যালেন্টের জন্য অ্যাপ্লিকেবল, বাকিগুলোর জন্য অ্যাপ্লিকেবল না। সো এই জায়গায় আমি একটা রং কথা বলছি, ঠিক আছে? যাতে তুমি একটু জায়ান্ট করি নাই আমরা, ওকে? তাহলে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বোঝা যায়? আচ্ছা, তাহলে চলো একটু বইটাতে আবার ব্যাক করি, এখন বুঝি নাকি। দেখো, simple molecular structures. Molecules contain fixed number of atoms joined by strong covalent bonds. হ্যাঁ, molecules contain fixed number of atoms joined by, যেমন আমরা ওয়াটারে দেখলাম H covalent bond oxygen, covalent bond hydrogen, তাই না? covalent bond, দুইটা covalent bond আছে এখানে। If we look closely at liquid water, there are individual water molecules where the hydrogen and oxygen atoms are joined together by strong covalent bonds, তাই না? এই যে এই দেখো পিচি দুইটা হোয়াইট বল, এটা হচ্ছে হাইড্রোজেন আর এই যে রেড বলটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? ওকে, but there must also be some force between the water molecules which keep them in the liquid state. এটা লিকুইড কেন? বিকজ নিশ্চয়ই কোনো ইন্টারমলিকুলার মানে কিছু একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এইটাকে কি বলি আমরা? ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? ভালো করে এই ডায়াগ্রামটা দেখো। এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বন্ডিংটা হচ্ছে স্ট্রং কোভ্যালেন্ট বন্ডস, জয়েন হাইড্রোজেন এন্ড অক্সিজেন টুগেদার।
but intermolecular forces of attraction between water molecules are weaker. হ্যাঁ, এটা অনেক উইক। এই যে দেখো ব্লু কিছু একটা শেড দেখা যাচ্ছে না, ব্লু কালারের শেড, এই শেডটা হচ্ছে intermolecular forces of attraction. Clear? These intermolecular forces between molecules are much weaker than covalent bonds. When we boil water, এটা হচ্ছে most important, underline করো, it is only these weak intermolecular forces of attraction that are broken. Covalent bonds are not broken. Underline. ভালো করে। ঠিক আছে? When we boil water or when we boil any covalent, simple covalent substance molecule, only intermolecular forces of attraction breaks down. Covalent bonds remain as it is. কোনো change হয় না। আচ্ছা, next point, when a substance consists of molecules, তোমাকে পাঠিয়ে দিব, তুমি সফট কপিটা করে নিও, জাস্ট জিনিসটা দেখে নাও, তোমাকে আর রেকর্ডিং থেকে তুমি নিয়ে নিতে পারবা, ঠিক আছে? When a substance consists of molecules with intermolecular forces of attraction between them, we say that it has a simple molecular structure. ঠিক আছে? এটা কি? Simple molecular structure. Simple molecular structure. Structure is not in that sense structure. Simple molecule, but simple covalent বলতে পারো, ঠিক আছে? Examples are যত covalent molecule আছে except for ওই diamond and graphite. ওরা কি? Diamond and graphite, they are giant covalent. Giant covalent এর কিন্তু খুব বেশি এক্সাম্পল নাই, সব সিম্পল কোভ্যালেন্ট, বাকিগুলো কোভ্যালেন্ট এগুলো আছে। These are all these things we have drawn dot and cross diagrams for above, ওই যে আমরা যখন শিখছি কোভ্যালেন্ট বন্ডিং ড্র করা, তখন ডট এন্ড ক্রস ডায়াগ্রাম দিয়ে যা ড্র করছি সব কি সিম্পল কোভ্যালেন্ট। অ্যামোনিয়া, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সব কি সিম্পল কোভ্যালেন্ট, ঠিক আছে? These are all the acha virtually all the compounds you will encounter that have covalent bonding will have simple molecular structure. আচ্ছা, এবার প্রপার্টিজ দেখো, substances with simple molecular structure tend to be gases, liquids or solids with low melting and boiling point. হ্যাঁ, weak intermolecular forces of attraction আছে, তার মানে low melting and boiling point, ঠিক আছে? The reason for this is that not much energy is required to break the weak intermolecular forces of attraction between molecules. Remember, no covalent bonds are broken. ওরা নিজেরাও কতবার বলতেছে, বুঝছো? এখন এতবার বলতেছি না, এরপরও তোমরা এইটাই লিখবা, আমি জানি। এই যে কোভ্যালেন্ট বন্ড উইল বি ব্রোকেন, আর আয়নিক বন্ডিং এর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে, লিখবা। মার্কস স্কিমে লেখা আছে, এই যে ধরো why water has low melting and boiling point, এর মধ্যে লেখা আছে any mention of breaking covalent bond will score 0 out of 3. মার্কস স্কিমে এইভাবে লেখা আছে। এরপর ধরো আয়নিক বন্ডিং, why sodium chloride has high melting and boiling point, তোমরা লিখবা sodium chloride is a giant ionic structure, lattice structure, সবকিছু লিখছো। So there are very strong intermolecular forces of attraction in between the cations and anions, so we need very high energy to break them apart. সব ঠিক আছে, কিন্তু ওই যে চিপা দিয়ে ওই ভুলটা করছো, ওটার জন্য মার্কস স্কিমে ক্লিয়ারলি লেখা আছে if any mention of intermolecular forces of attraction or covalent bond will score 0 out of 3. হ্যাঁ, ওদেরই তো সব দোষ। আচ্ছা, melting and boiling point increase as relative molecular masses increases. আচ্ছা, এবার দেখো হ্যালোজেনস না এগুলো, ফ্লোরাইন, ক্লোরাইন, ব্রোমাইন, আয়রন, হ্যালোজেনস না, ফ্লোরাইন মলিকিউল, ক্লোরাইন, ব্রোমাইন, আয়রন। তুমি যদি এমআর ক্যালকুলেট করো, মানে ওদের দুইটা ফ্লোরাইন না এখানে প্রথমটাতে, হ্যাঁ, ফ্লোরাইনের মাস যদি পিরিয়ডিক টেবিল দেখো, মাস নাম্বার হচ্ছে 19, তাহলে 19 into 2, দুইটা 19 মানে 19 plus 19 is equal to 38, ক্লোরাইন 35.5 into 2 71, ব্রোমাইন ধরো 80 into 2 160, আর আয়োডিন 53 into 2 53 না 53 or atomic number আরো বেশি হবে, whatever। দেখো mass বাড়তেছে না মলিকিউলগুলোর, as the mass of the molecule increases, boiling and melting point also increases. This is the pattern. কথা বোঝা যায় কি বলতেছি? হ্যাঁ, একটা মলিকিউলের সিম্পল কোভ্যালেন্ট মলিকিউলগুলোর mass নাম্বার যত বেশি হবে, বা রিলেটিভ ফর্মুলা mass যারা বুঝো, রিলেটিভ মলিকুলার mass বা এমআর মানে mass,
মলিকিউলটার ম্যাস কিভাবে কাউন্ট করবা? আমাদের সবার ম্যাস কাউন্ট করতে হবে না, আমরা সবারটা যোগ করে দেব, তাহলে তো ম্যাস আমাদের টোটাল ম্যাস হয়ে গেল। এখন ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4 কয়টা হাইড্রোজেন? তাহলে 2, দুইটা হাইড্রোজেনের ম্যাস কত? 1 * 2 = 2। সালফার কত? দেখবা ম্যাস নাম্বার লেখা আছে 32। অক্সিজেন কত? 60 * 4 = 98। তাহলে সালফিউরিক অ্যাসিড একটা মলিকিউলের ম্যাস কত? 98। বুঝা যায়? 98। হ্যাঁ হ্যাঁ, তাই তো, দুইটা হাইড্রোজেন একটা সালফার আর চারটা অক্সিজেন মিলেই তো এই মলিকিউলটার ম্যাস। সবগুলো অ্যাড করে দিবা, বুঝা যায়? তাহলে 98। তাহলে এইভাবে, ঠিক এইভাবে গ্রেটার দ্য molecular mass greater will be the melting and boiling point. Clear? অজিহা বুঝা যায়? ওকে, এই যে দেখো আবার এখানে আবার লিখছে, remember as we melt or boil these substances we are only breaking the intermolecular forces of attraction. The boiling point increase down this group. Okay, whatever. Then হচ্ছে some other physical properties of covalent compounds. Covalent molecular compound মানে simple covalent molecules, they do not conduct electricity usually. They do not conduct electricity. Water is an exception. Water কি? Water খুব weak conductor. Water is a very weak conductor. ঠিক আছে? Water is an exception. Normally covalent, simple covalent molecules, they do not conduct electricity. ঠিক আছে? Number 2, covalent molecule substances tend to be insoluble in water. Normally ওরা insoluble. Tend to be মানে কি? সবাই না, maximum, right? Covalent molecular substances are often soluble in organic solvents. ওরা normally soluble in organic solvent. Organic solvent মানে কি? Kerosene, octane, petrol, mustard oil, soybean oil, এগুলো হচ্ছে কি? Organic solvent. ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল কোভ্যালেন্ট, শেষ। ঠিক আছে? হ্যাঁ, আর লাস্টে আমরা লাস্ট দিন কি পড়তেছিলাম? একটা সিম্পল কোভ্যালেন্ট পড়তেছিলাম না? জায়ান্ট কোভ্যালেন্টের সাথে পড়তেছিলাম, মনে আছে? ফুটবলটা ফিউলারিনস কি? এটা কিন্তু সিম্পল কোভ্যালেন্টের একটা এক্সাম্পল। ইট ইজ অ্যান অ্যালোট্রপ অফ কার্বন। কারণ কি? গ্রাফাইট এন্ড ডায়মন্ড যেমন কার্বন দিয়ে মেইড, এই C60 ফিউলারিন বা ফিউলারিনস এগুলো কার্বন দিয়ে মেইড। তাহলে ফিউলারিন দেখো একটা C60 মলিকিউল আরেকটা C60 মলিকিউলের সাথে কি দিয়ে জয়েন্ট? ইন্টারমলিকুলার প্রসেস। তাহলে C60 টা কি? এটা কি জায়ান্ট কোভ্যালেন্ট? না, সিম্পল কোভ্যালেন্ট, রাইট? এবং C60 মানে কি? এই একটা ফুটবলের মধ্যে 60টা কার্বন অ্যাটম আছে। কয়টা কার্বন অ্যাটম? 60টা। এইভাবে, এবং C60 হচ্ছে আর্টিফিশিয়ালি মেড, আমরা বানাইছি কিন্তু C60 কিন্তু ন্যাচারালি ফাউন্ড না। ওকে, কি ডিজাইন করা যায় মলিকিউলার ডিজাইন। এই যে ওষুধ খাও, সব ড্রাগ ডিজাইন করা মলিকিউল, হিউম্যান রিসেপ্টর কে অ্যানালাইসিস করে এগুলো ড্রাগ ডিজাইন করা। এরকম কি কোথাও জায়গা আছে লাইক ওই যে বললাম অক্সিজেন সলিড ফর্ম, মানে ইট ফিলস উইয়ার্ড, মানে দেখলে তারপর বিশ্বাস হতো যে আসলে দিস থিং এক্সিস্ট, এরকম কোন জায়গা আছে ল্যাব যেখানে দেখতে পাবো? জি জি দেখতে পাবো। বাংলাদেশে তো কার্বন ডাই অক্সাইড তো বাংলাদেশে দেখা যাবে। অক্সিজেনের যদি অক্সিজেনের তোমার মেল্টিং পয়েন্ট আমার ঠিক খেয়াল নাই, দেখতে গুগলে সার্চ দিলে পাবো। না না না, তো সফিস্টিকেটেড রেফ্রিজারেটর লাগবে। এটা তো সায়েন্স ল্যাব গুলাতে, স্পেশালি আইসিডিডিআরবি এই টাইপের ল্যাব গুলাতে, অনেক বড় বড় ল্যাব, মানে স্কুল ল্যাবে পাবা। স্কুল ল্যাবে তো সফিস্টিকেটেড রেফ্রিজারেটর, এটা তো খুব সিম্পল না, রেফ্রিজারেটর ঢুকাবা হয়ে যাবে, বুঝো না? সো এই হচ্ছে ইস্যু আর কি। যেমন ধরো এটা ব্যাপারটা কেমন, ইয়েতে ফিনল্যান্ড বা রাশিয়া টাশা এগুলাতে আইস কি খুব কমন, ওয়াটার লিকুইড ফর্মে আছে, এটাই একটু উইয়ার্ড, আইসটা কমন, তাই না? তাহলে তুমি রেফ্রিজারেটর আবিষ্কার ইনভেন্ট হওয়ার আগের কথা চিন্তা করো, আরব ল্যান্ড গুলাতে আইস দেখছো মানে তুমি একটা উইয়ার্ড জিনিস দেখছো, আর রাশিয়া টাশা এই জায়গাগুলোতে তুমি আইস দেখছো, এটা খুব সিম্পল, ওয়াটারটা রাদার উইয়ার্ড।
ব্যাপারটা তো তাই ওরকমই। এরপর মল্টেন আয়রন তো যে আয়রন যখন ম্যানুফ্যাকচার করে এই যে সে কি বিএসআরএম কোম্পানি রড দেখছো না বিএসআরএম লেখা থাকে, এই বিএসআরএম টা লেখে কিভাবে, এরকম একটা মোল্ড, এই মোল্ডের ভিতরে ইয়ে আছে ওই যে দেখবা বাসায় পিঠা বানায় মোল্ডের মতো ঢুকায়, ওই যে পুলি পিঠা না কি পিঠা বলে মোল্ডের মতো ঢুকায় ওইটা শেপ হয়, এই যে যেই শেপের স্টারের শেপ এই শেপ বানায় মোল্ডের মধ্যে ঢুকায় দেয়, ওটার মধ্যে নারকেল টারকেল এগুলো দিয়ে বানায়, ঠিক আছে। তো সেম ভাবে ধরো এরকম একটা শেপের রড তুমি বানাইতেছো, ভিতরে হচ্ছে বিএসআরএম বা তোমার নাম কি তাহসিন কোথায় তাহসিন স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা লেখা ভিতর দিকে। এই লিকুইড আয়রনটা যখন এটার মধ্যে ঢুকাবা এরপর কি রুম মানে টেম্পারেচার যখন এটা কমে যাবে তখন কি এটা সলিড হয়ে যাবে, সলিড হলেই তো এটার গায়ের মধ্যে লেখা দেখবা যে তাহসিন স্টিল ইন্ডাস্ট্রিজ সেই মোল্ডটা যে মানে রডের মধ্যে কি দেয় নাকি, সলিড রডের মধ্যে তো দেয় না, যখন ওইটা লিকুইড থাকে তখন ওটাকে যেই মোল্ডের মধ্যে ঢুকায় ওই মোল্ডের যে ডিজাইন ওই ডিজাইনটা বের হয় রড, যে যেটা করতে ইচ্ছা করে তোমার যদি একটা মানে যে কোনো যেটা ইচ্ছা করবে তুমি ওটা বানাবো, মানে ডিপেন্ড করে মোল্ড। এই যে যেমন ধরো এই ব্লেডটা এই যে ব্লেডটা একটু বাঁকা এরকম, এটা কেমন মোল্ডটা যে যেমন এটা ওরকম মেইনলি আয়রন অ্যালুমিনিয়াম আছে কিছু অ্যালয় আর কি, এগুলো তো আর পিওর মেটাল দিয়ে বানায় না, অ্যালয় দিয়ে বানায় মিক্সচার অফ মেটালস। ওকে ঠিক আছে বোঝা যায় এটুকু, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তাহলে C60 ফিউলারিংটা তোমরা যারা মনে করো যে স্যারের লেকচার শুনবো কিন্তু বইটা কিছুই পড়বো না, রিডিং করবো না, বইটা তোমার কাজ, এটা তুমি রিডিং করবা, আমি সবগুলো টপিক কভার করছি, কোনো কিছুই এরকম নাই যে আমরা কভার করিনি। এখন পড়বা, পড়ার পর যদি তুমি দেখো কোনো আন্ডারস্ট্যান্ডিং ইস্যুস আছে ইউ মাস্ট কনসাল্ট উইথ মি, আদারওয়াইজ কিন্তু হইল না, ঠিক আছে। স্যার আমার বেলা যেটা হয় আমি যখন বইটা পড়ি ফর এক্সাম্পল লাস্ট আর্টিক চ্যাপ্টারটা পড়ছি এন্ড আই ফাউন্ড অনেক হোমওয়ার্ক কিন্তু 9টা, হ্যাঁ না না আগে এগুলো শেষ করো, ব্যাস শেষ করে আমরা আসবো আস্তে। হ্যাঁ বলো কি হয়েছে স্যার, মানে বই যখন পড়ি তখন আমি একটু কনফিউজ হয়ে যাই, কারণ আননোন কিছু টার্মস আছে, যেরকম এখানে একটা আছে অ্যাকোয়াস সলিউশন, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। তো বইটা পড়লে আমার মনে হয় আমাকে জিজ্ঞেস করবা, এটা নোট করে নিয়ে আসো। স্যার নিয়ে আসছি বাট আমি জিজ্ঞেস করি না ওইদিন। হ্যাঁ যেটা আসছে এটা বলবা। আচ্ছা অ্যাকোয়াস সলিউশন আমি বলি, অ্যাকোয়াফিনা পানির বোতল খাইছো, অ্যাকোয়াফিনা ওই যে বোতলের মধ্যে লেখা থাকে না অ্যাকোয়াফিনা, এটা অ্যাকোয়া মানে ওয়াটার, অ্যাকোয়াস সলিউশন মানে ধরো এই যে পানি আছে এটার মধ্যে একটু চিনি দিলাম গুলাইলাম কি হলো শরবত, এই শরবতের কেমিস্ট্রি নাম হচ্ছে অ্যাকোয়াস সলিউশন, মানে যেখানে ওয়াটারের মধ্যে কোনো কিছু একটা সল্ট বা কোনো কিছু একটা ডিসলভ করা আছে, এবং এটার স্টেট সিম্বল আমরা এইভাবে লিখি, যেমন ধরো এভাবে লিখবো সোডিয়াম ক্লোরাইড AQ মানে এটা অ্যাকোয়াস সলিউশন। তুমি কি বুঝলা, সোডিয়াম ক্লোরাইড যে সল্টটা এটা ওয়াটারে ডিসলভ করা, এরপর ধরো তুমি আমি লিখলাম NaCl টা লিখলাম সলিড মানে কি এটা ওয়াটারে ডিসলভ করা সলিড ফর্মে আছে, ঠিক আছে। এরপর ধরো একটা কিছু লিখলাম সে আয়রন লিকুইড, এটা মানে কি আয়রনটা সলিড স্টেটে না লিকুইড স্টেটে মল্টেন স্টেটে আছে, মল্টেন মানে কি মেল্ট করা, ঠিক আছে। আয়রন লিখলাম G মানে কি গ্যাসিয়াস স্টেটে আছে, ঠিক আছে। সো চারটাই স্টেট সিম্বল, সলিড লিকুইড গ্যাস অ্যাকোয়াস, শেষ আর কিছু নাই, মানে একদম পিএইচডি পর্যন্ত চারটাই স্টেট সিম্বল। আর কি বলো, তাহলে এই 9টা কিন্তু হোমওয়ার্ক, 9টা হ্যাঁ ছোট ছোট ম্যাক্সিমাম ছোট ছোট আছে, 9টা হোমওয়ার্ক, যাদের করা আছে স্কুলে করছো বা ইয়ে আছে তাদের আর দেওয়া দরকার নাই, যে স্কুলের হোমওয়ার্কটা আমাকে দেখাবো তাইলেই হবে, বা হোয়াটসঅ্যাপে পিকচার তুলে দিয়ে দিবা তাইলেই হবে, মানে তোমার করা থাকলে আই এম হ্যাপি, আর ফিদার জন্য করা থাকলেও আবার করতে হবে, শুধু ফিদার জন্য। আর তুমি তোমার বই থেকে এই বুকটা আছে না তোমার কাছে নাই, পিকচার তুলে নিয়ে যাও, পিডিএফ আছে তাহলে ওখান থেকে করবা। কোশ্চেন, কোন কোশ্চেন